আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি মোহাম্মদ ফজলুল করিম এবং এমডি সমীর, ফেসবুক এমডি সমীর। আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে অবহিত করব। আজকের আলোচনাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্ক নিয়ে। আমাদের দেশে ইদানিং বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের টল চলতেছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে সবাই বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন ভাবছিল যে বাংলাদেশ এবছর এশিয়া কাপ ফাইনাল খেলবে, অন্তত কাপ না আনতে পারুক, ফাইনাল অন্তত খেলতে পারবে, এরকম একটা টিম কন্ডিশন ছিল। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ, ভারতের রবি শাস্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের ওয়াসিম আকরাম, কামরান আকমাল, কিংবা আরও বড় বড় যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট প্লেয়াররা, অতীতের ক্রিকেট প্লেয়াররা সবাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব একটা ভালো একটা আলোচনা করছিলেন, ভালো একটা সম্ভাবনা দেখছিলেন। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটের যে একটা অধঃপতন বা যে একটা মানে ছন্দ ছাড়া যে ক্রিকেট খেলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমত বাংলাদেশ ক্রিকেটে এশিয়া কাপে হংকংয়ের সাথে আমরা জিতছি। তারপর আমরা আবার শ্রীলঙ্কার সাথে বিশাল ব্যবধানে হেরে গেছি। যদিও আপনার আফগানিস্তান টিম খুব শক্তিশালী টিম ছিল, বলা হয়েছিল আপনার এশিয়া কাপের সবচেয়ে সেকেন্ড টিম হচ্ছে আফগানিস্তান। সবাই না বললো, কিন্তু তারা, তাদের দলের অধিনায়ক রশিদ বলছিল তারা এশিয়ার সবচেয়ে সেকেন্ড টিম। কিন্তু খেলার বাস্তবতা তা হয়নি। যাক, তারা বাংলাদেশের কাছে হেরে গেছে। হেরে যাওয়ার পর তারা প্রথম রাউন্ড থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে আসে বাংলাদেশ শক্তিশালী সে শ্রীলঙ্কার আবার হারিয়ে দিছে 169 রানের মতন বিশাল একটা রান আপনার টার্গেট তারা অতিবাহিত করছে। এটারে আপনারা লিঙ্কার করছে করে তারা একটা পর্যায়ে চলে এসছে, ভালো একটা রান করছে, সক্ষম হয়েছে, জিতেছে। পরবর্তীতে লিগ সিস্টেমে আসিয়ে পাকিস্তান এবং ভারত, দুইটা পরাশক্তি রাষ্ট্রের কাছে আমাদের পরপর 2টা দিন 2টা খেলা ছিল। একটা ছিল 24 তারিখ, একটা ছিল 25 তারিখ। 24 তারিখ ভারতের সাথে। তো আমার সবচেয়ে বড় কথা যে আমাদের যে ব্যাটসম্যানগুলো, ওপেনিং ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, বা শেষ পর্যায়ে সারির যে ব্যাটসম্যানগুলো আছে, প্রত্যেকটা ব্যাটসম্যানের একজন ব্যাটসম্যান ছাড়া, সাইফ হাসান ছাড়া বা সাইফ ছাড়া কেউ ভালো ব্যাটিং আমি দেখি নাই। শুধু শ্রীলঙ্কার সাথে ভালো একটা ব্যাটিং ছিল আপনার তৌহিদ হৃদয় আর সাইফের, এছাড়া আর কারো ভালো কোনো আমরা ব্যাটিং দেখতে পাইনি। কারণ আমাদের সবচেয়ে মূল যে কথা হচ্ছে, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ওপেনিংয়ের ধারাবাহিকতা নয়, ভালো ওপেনিং পাওয়া যাচ্ছে না। এবং ওপেনিংয়ের পরে ওয়ান ডাউন ব্যাটসম্যান বলেন কিংবা মিডল অর্ডার যে ব্যাটসম্যানগুলো বলেন, তাদের কোনো আমরা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্লেয়ার সিলেকশন বিশাল একটা সমস্যা। অর্থাৎ যার কোনো পারফরমেন্স নাই তারও আমরা দেখা গেছে টিমে নিয়ে আসি। তো এই ধরনের বড় ম্যানেজমেন্টে খেলতে গেলে, বড় হাই পাওয়ার টিমগুলোতে খেলতে গেলে আমার সবসময় জিনিস রাখতে হবে যে আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান কাকে আনতে হবে, কাকে রাখতে হবে, কাকে রাখতে হবে না, এগুলো সবসময় আমাদের টিম ম্যানেজমেন্টকে পরিচালনা রাখতে হবে। তো আমি যে কথা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে, আমরা ইন্ডিয়ার সাথে হেরে গেছি। দ্বিতীয়ত, ইন্ডিয়ার সাথে আমরা যে ম্যাচটা হেরেছি, এই ম্যাচটা আমরা জিতার কাছাকাছি ছিল। আমরা যদি বলও খেলতে পারতাম তাহলে কিন্তু আমরা জিততে পারতাম। তারপর আমরা পাকিস্তানের সাথে খেলছি। পাকিস্তানের সাথে একবার আমরা নাজুক একটা ম্যাচ খেলছি। 136 রান তাড়া করতে পারি নাই এত বড় একটা ইভেন্টে আসি। 136 রান আপনার টি-টোয়েন্টির জন্য বড় একটা রানের স্কোর না। যদি 170 কিংবা 80 প্লাস হইতো তাহলে একটা কথা ছিল। কিন্তু 136 রান এটা বড় কোনো রান নয়। কিন্তু আমরা এই রানটা আমরা তাড়া করতে পারিনি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের বিষয়। তো এই রান তাড়া না করার পিছনে একটা কারণ হচ্ছে। কারণটা হচ্ছে পাকিস্তান প্রথম ব্যাটিং করেই তারা 136 রান করছে। 136 রান করার পরে 136 রান করার পর তারা ভাবে নাই তারা এত কম রান করতে পারবে। কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যাটসম্যানে নামি, ব্যাটিংয়ে নামি, কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করার কথা সেভাবে ব্যাটিং করি। আমরা প্রথম ওভার পিচে উইকেট হারিয়ে ফেলছি। আচ্ছা, আমাদের প্রথম উইকেটটা আমরা হারিয়ে ফেলছি, আমাদের দ্বিতীয় উইকেটটা আমরা ধরে খেলার কথা। আপনারা দেখেন আমাদের 120 বল, 20 ওভারে 120 বল, 120 বলে আপনি যদি সিঙ্গেল যদি রান লন তাহলে 120 বলে 120 রান। তো পুরা টুর্নামেন্টে কি একটা ছক্কা ফিটলে কি হয় না? তাহলে 120-এ আর একটা ছক্কার কথা 126 রান।
এবার আসেন পুরা টুর্নামেন্টে কি আমরা কি ২ টা ৪ এর বাউন্ডারিও কি ফিরতে পারি না? তাহলে ২ টা ৪ এর বাউন্ডারি ফিরলে তো ১৩৬ রান। পুরা টুর্নামেন্টে কি একটা হোয়াইট হয় না? ১৩৫ রান। পুরা টুর্নামেন্টে কি একটা কিংবা একটা বাই রান আসে না? ১৩৬ রান। এই সাধারণ এই রানটা আনতে যদি যত ব্যাটসম্যান নামে তত ব্যাটসম্যান যদি আপনার বাউন্ডারি খেলতে যায়, তাহলে তো কখনো ম্যাচ জিতবে না। টিম তো সবসময় হারবে। আমাদেরকে দেখতে হবে যে আমার ৬ টা বল। ৬ টা বলে আমি অন্তত ৪ টে সিঙ্গেল রান লই। ২ টা বলের ভিতরে ১ টা বল বাউন্ডারির জন্য আমি চেষ্টা করি। তাহলে তো খেলা আপনার ১২০ বলে ১২০ রান আসে। এটা স্বাভাবিক। আপনি যদি ওয়ান ডেও খেলেন যে আমি ৩০০ বল খেলবো। ৩০০ বলে আপনি ৩০০ বল সিঙ্গেল করে খেলেন না। ৩০০ বলে ৩০০ রান। এর ভিতরে আবার বাউন্ডারি আসবে। তাহলে ৩০০ ৩৫০ প্লাস রান তো এমনি হয়। কিন্তু দেখা যাচ্ছে একজন ব্যাটসম্যান ৫ বল, ১০ বল, ১৫ বল, ২০ বল ঠেকিয়ে বাউন্ডারি একটা ফিরতে যায়। আর ভাই বাউন্ডারি ফিরতে জানবেন না। আগে আপনি সিঙ্গেল রানগুলো লয়ে আপনি সেট আপ হন না। আপনি যখন সেটিং হয়ে যাবেন তখন আপনি যেকোনো বোলার আপনি যেকোনো সময় মোকাবেলা করতে পারবেন। আপনি বাউন্ডারি বুঝতে পারবেন, আপনি পরিবেশ বুঝতে পারবেন, আপনি বলের টেম্পার বুঝতে পারবেন, বলের গতি বুঝতে পারবেন, বলের মুভ বুঝতে পারবেন। বলটা কি আপনার অফে দিচ্ছে নাকি বলটি লেগে দিচ্ছে নাকি বলটি হাফ ক্রিজে পড়ে বাউন্স হবে। আপনি ব্যাটিং করতে পারবেন ওই পর্যায়ে। আপনার যতক্ষণ পর্যন্ত বল না বুঝুন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাট চালালে তো হবে না। ব্যাট বল কাস্টিং করতে লাগে আপনি সর্বপ্রথম আপনার ক্রিজে সেটিং হতে হবে। সেটিং না হওয়া পর্যন্ত দৌড়িতে আপনি যেকোনো একজন বলারের যে আক্রমণাত্মকভাবে আপনি ব্যাটিং করতে পারবেন না। তাহলে তো আপনি কখনো জিতবেন না, জিতার আশা করতে পারবেন না। তো আমি বিশেষ করে মনে করি যারা বাংলাদেশ টিমে খেলতেছেন, বাংলাদেশ টিমে ভবিষ্যতে খেলবেন, সামনে আমাদের আবার আফগানিস্তানের সাথে ডুবাইতে টিম আছে, আমাদের খেলা আছে। এই খেলাগুলোতে আপনারা যদি ওয়ানডে খেলেন তাহলে আপনারা প্রতি বলে সিঙ্গেল রান দেবেন। প্রতি বলে সিঙ্গেল রান হয়ে এরপর আপনি একটা বাউন্ডারি খেলবেন। তাহলে আপনি এদিকেও খেলার ভারসাম্যটা বজায় থাকবে, খেলার সৌন্দর্যটা আপনার ফিরিয়ে আসবে এবং আপনার রানের প্রতি কোনো চাপ থাকবে না। এখন আমি ২০ ওভার ৩০ ওভার ঠেকাইলাম, এরপর আমি শেষ ১০ ওভার ফিরতে যাব। আরে ভাই সবাই যদি আপনার বাউন্ডারি ফিরতে যেত সবাই তো বল উপরের দিকে উঠাবে। আপনি একটা টি-টোয়েন্টি খেলতে যান, টি-টোয়েন্টি আপনি ৪ বলে ৪ রান লন, এরপর ২ বল ২ টা বাউন্ডারি ফিরেন। এখন আপনি ৬ বলে যদি ৬ টা আপনি বাউন্ডারি ফিরতে চান তাহলে তো ৬ টা বাউন্ডারি আপনি ফিরতে পারবেন না, এটা কখনো না। আপনার একটা বল বাউন্ডারি এসেছে, দ্বিতীয় বল বাউন্ডারি এসেছে, তৃতীয় বল বাউন্ডারি এসেছে, চতুর্থ বল বাউন্ডারি এসেছে, পঞ্চম বল তো আর বাউন্ডারি হবে না, বাউন্ডারির ভিতরেই থেকে যাবে। তাহলে বাউন্ডারির ভিতরে তো আপনার প্লেয়াররা আছে না, আপনি ক্যাচ খেতে পারেন, আপনি বোল্ড হতে পারেন, আপনি রান আউট হতে পারেন। এগুলো তো চিন্তা ভাবনা করতে হবে। এগুলো চিন্তা ভাবনা করেই তো আমাদের ক্রিকেটটাকে উন্নতির দিকে আনতে হবে। আর বাংলাদেশের মানুষ যে পরিমাণে ক্রিকেট ভক্ত, ক্রিকেট পাগল, পৃথিবীতে কোনো দেশ এত ক্রিকেট ভক্ত নয়। আমরা দেখছি ২০০৭ সালে বাংলাদেশ কাছে ভারত ওয়ার্ল্ড কাপে হেরে গেছে। ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে টেন্ডুলকার থেকে শুরু করে যত ভালো ব্যাটসম্যান আছে, বোলার আছে, সবার বাড়িঘর ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, ডিম নিক্ষেপ করছে। ঠিক তদ্রূপ বাংলাদেশের এখন এই খেলার সময় যদি এই জিনিসগুলো যদি করা হয় তাহলেও দর্শকগণ এই ধরনের কাজগুলো করবে। তো দর্শক এই কাজগুলো যেন না করতে পারে, এই কাজগুলো যেন না হয়, তাই আমরা অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছেন অবশ্যই আমরা আমাদের খেলাগুলো আমরা সুন্দর করে খেলতে পারবো। সুন্দর করে খেলার জন্য টিম কন্ডিশনটা ওইভাবে সাজাতে হবে এবং ব্যাটিং অর্ডার ওইভাবে সাজাতে হবে। ব্যাটিং অর্ডার ওইভাবে সাজায় ব্যাটসম্যানদেরকে বলে দিতে হবে যে আপনারা প্রথম এখানে সেটিং হতে হবে। আপনি সিঙ্গেল রান বাইর করেন। এরপরে সিঙ্গেল রান বাইর করলে যখন রানের একটা স্কোর হবে তখন আপনারা বাউন্ডারির দিকে ফিরতে যাবেন। আপনি দৌড়িয়ে বাউন্ডারি খেলতে যাবেন তাহলে তো হবে না। অতএব আমি মনে করি যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন, বাংলাদেশে ক্রিকেট টিমে আছেন অবশ্যই তাদেরকে এই দিকগুলো চিন্তা ভাবনা করে খেলোয়াড়দেরকে মোটিভেশন করতে হবে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে বাংলাদেশের কোনো ক্রিকেট প্লেয়ারের রাজনীতিতে আনবেন না। এটু হচ্ছে মানে একটা নোংরামি। আমরা দেখছি ২০১৭ সালে মর্তুজা এখনও খেলতেছে কিন্তু তার বাড়িতে ওবায়দুল কাদের চলে গেছে তার একটা নমিনেশন দেওয়ার জন্য ১৮ নির্বাচন করার জন্য। তারে এমপি বানিয়েছে। সাকিব আল হাসানকে তখন ২০১৮ সালে নমিনেশন দেওয়ার জন্য খুব একটা আলোচনা করেছে যে উনি নেয় নাই। কিন্তু ২০২৪ সালে ঠিকই উনি কিন্তু একটা ফান্দে পড়ে গেছে। উনি নমিনেশন নিছে, এখন দেশে ঢুকতে পারতেছে না। অতএব বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার বলেন আর কিংবা ফুটবল প্লেয়ার বলেন এদেরকে রাজনীতি মুক্ত রাখেন, ওদেরকে রাজনীতিতে ঢুকাবেন না। হ্যাঁ, যদি কোনো খেলোয়াড় যদি রাজনীতি করতে চায় করুক, তবে তার খেলার পরে সে অবসর নেওয়ার পর সে রাজনীতিতে আসুক। কিন্তু খেলা থাকা অবস্থায়, খেলা রানিং অবস্থায় কোনো প্লেয়ার রাজনীতিতে ঢুকতে পারবে না, রাজনীতি করতে পারবে না। এরকম একটা আইন করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং বাংলাদেশ সংসদকে, বাংলাদেশের সরকার প্রধানকে অবশ্যই এটার প্রতি সজাগ থাকতে হবে। তাই আমি মনে করি ভবিষ্যতে আমাদের ক্রিকেট প্লেয়াররা নষ্ট হবে না, ঝরে যাবে না কিংবা ছিটকে পড়বে না। আমাদের এখনও যে ক্রিকেট কন্ডিশন আছে, এই ক্রিকেট কন্ডিশনে আমাদের যে আগে যে ৫ জন তারকা ছিল, এই ৫ তারকা যেমন মাশরাফি বলেন, মাহমুদুল্লাহ বলেন, সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিকুর রহিম বলেন, এই ৫ জন প্লেয়ার এখনও খেলার মতন সময় আছে।
বাংলাদেশকে দেওয়ার মতন সময় আছে। ধরলেন মুর্তজা বাদ, মুর্তজার এখন সেই সময় না, মুর্তজার বয়স হয়ে গেছে, কিন্তু মাহমুদুল্লাহ দিতে পারে, তামিম ইকবাল দিতে পারে, মুশফিকুর রহিম দিতে পারে, সাকিব আল হাসান দিতে পারে। এদেরকে এখনও আনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আরও ২ বছর ইনভলভ রাখেন। আরও ২ বছর এদেরকে ক্রিকেট বোর্ডে আনি সংযুক্ত করে আপনারা টিমটা তৈরি করেন, আর টিমটারে গঠন করেন, টিমটারে শক্তিশালী করেন। তাহলে কি হবে, আস্তে আস্তে আমার পুরান প্লেয়াররা যাবে, নতুন প্লেয়াররা উঠবে, নতুন এবং পুরানের সংমিশ্রণে আমরা ক্রিকেট টিম তৈরি করেন। আপনারা সবগুলো যদি নতুন ক্রিকেট প্লেয়ার নিতে যান, তাদের তো অভিজ্ঞতার একটা ব্যাপার-স্যাপার আছে। এই যে বড়, বড় যে আমাদের যে ক্রিকেট টিমগুলো যে আমরা খেলতে যাই বিভিন্ন রাষ্ট্রের সাথে, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, কিংবা নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ওদের এখনও অনেক পুরান প্লেয়ার রয়েছে। তারা তো দড়ির সবগুলো ১১ জন প্লেয়ার নতুন নিচ্ছে না। তাইলে আমাদের মতন একটা আ উন্নয়নশীল রাষ্ট্রে আমাদের মতো এখন ক্রিকেট অত আমরা এখনো শক্তিশালী হইনি, এখন আমরা ক্রিকেট পরাশক্তি হয়নি। যেখানে আমরা ক্রিকেট এখনো পরাশক্তি হতে পারিনি, সেখানে আমরা কেন নতুন টিমগুলো এইভাবে আমরা নিচ্ছি? আমাদেরকে অবশ্যই, অবশ্যই আমাদের পুরান প্লেয়ার যারা আছে, আমাদের পুরান প্লেয়ারদেরকে আমাদেরকে এখনো প্রাধান্য দিতে হবে। তাই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমার একেবারে আকুল আবেদন, আপনারা অবশ্যই পুরান প্লেয়ারদেরকে আনেন। আর নতুন যে টিমগুলো আছে, টিমগুলোকে আপনারা সবসময় একটু চাপ সৃষ্টি রাখেন, চাপে রাখেন এবং এদেরকে মোটিভেশন করেন যে তোমরা ৩০০ বলে অন্তত সিঙ্গেল রান করে সেট আপ হওয়ার পর তোমরা বাউন্ডারি ফিট হও। সবগুলো বল তোমরা বাউন্ডারি খেলতে যেও না। অতএব আমাদের ক্রিকেট ভক্ত যারা আছে তারাও যেন মনঃক্ষুণ্ণ না হয়, তারাও যেন কষ্ট না পায়, আঘাত না পায়। আমরা অত্যন্ত দরিদ্রশীল, উন্নয়নশীল একটা রাষ্ট্র। আমরা আমাদের কর্ম বিরতি রেখি, আমরা কর্মে অনুপস্থিত থাকি। অনেকে খেলা দেখতে যায়, অনেকে গ্যালারিতে যায়, আম অনেক হাসি খুশি যাই, সেই আনন্দটা যেন ধরে রাখতে পারি। আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো একটা টিম গঠন করতে পারি, অন্তত একটা কাপ আনতে পারি। সেই আশা নিয়ে আমরা সবাই যেন বাঁচে থাকতে পারি। এই স্বপ্ন যেন আমাদের সবসময় থাকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।